আমরা আজকে পৃষ্ঠতলীয় রসায়নের ক্লাস 4-এ আছি। প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিস্তৃত তন্ত্র। এটা আবার কি? যখন দুটি পদার্থের মিশ্রণ রয়েছে, একটা পাত্রে মনে করো দুটি পদার্থের মিশ্রণ রয়েছে, এ এবং বি। নিশ্চয়ই একটা বেশি পরিমাণে রয়েছে, একটা কম পরিমাণে রয়েছে। মনে করো এটা বেশি পরিমাণে রয়েছে আর বিটা কম পরিমাণে রয়েছে। এখন বি যদি আর কি কণা আকারে বা ফোঁটা আকারে বা ধরো গ্যাসীয় বুদবুদ আকারে এর মধ্যে অবস্থান করে, অর্থাৎ একটা পদার্থের মধ্যে অন্য একটা পদার্থ যদি কণা আকারে বা গ্যাসীয় বুদবুদ আকারে বা ফোঁটা আকারে অবস্থান করে, তখন এই যে গোটা সিস্টেম তৈরি হয়েছে, এই সিস্টেমটাকে আমরা বলবো কি না বিস্তৃত তন্ত্র বলবো। এখন এই যে কণার সাইজ বা বুদবুদের সাইজ, এর উপর বেস করে আমরা এই বিস্তৃত তন্ত্রকে তিনটি ভাগে ভাগ করতে পারি। একটা কি না প্রকৃত দ্রবণ, একটা কোলয়েডীয় দ্রবণ আর একটা প্রলম্বন। বলছে যে প্রকৃত দ্রবণ কাকে বলবো? যখন একটি পদার্থের মধ্যে অপর একটি পদার্থ যখন 10⁻⁻8 সেন্টিমিটারের কম সাইজের বা কম ব্যাসার্ধের হবে, তখন তাকে বলবো আমরা কি না প্রকৃত দ্রবণ। মানে যখন মনে করো একটা পাত্রের মধ্যে একটা পদার্থ রয়েছে, তার মধ্যে অন্য একটা পদার্থের যখন ব্যাসার্ধ 10⁻⁸ সেন্টিমিটারের কম, তখন তাকে প্রকৃত দ্রবণ বলবো। সিমিলারলি যদি কোলারের ক্ষেত্রে বলি, সাইজটা একটু বাড়াবো, অর্থাৎ সাইজ তখন হয়ে যাবে 10⁻⁻5 সেন্টিমিটার থেকে 10⁻7 সেন্টিমিটার। -7 থেকে 10⁻5 সেন্টিমিটারের মতো ব্যাসার্ধ বিশিষ্ট হলে কণাটা, তখন তাকে বলবো কোলয়েডীয় দ্রবণ। আর প্রলম্বন কখন হবে? যখন সাইজটা 10⁻5 থেকেও বেশি হয়ে যাবে সাইজটা, মানে যেই কণাটা দ্রাবকের মধ্যে রয়েছে, মানে যেটা বেশি পরিমাণ থাকে তাকে দ্রাবক বলা হয়, যেটা কম পরিমাণে সেটাকে দ্রাব্য বলা হয়। দ্রাবের বা কণার সাইজ যখন 10⁻5 সেন্টিমিটারের থেকেও যখন বেড়ে যাবে সাইজটা, মানে ব্যাসার্ধটা, তখন তাকে বলবো আমরা কি প্রলম্বন বলবো। তাহলে আমরা কি করলাম না, যে কণাটা ভাসমান অবস্থায় রয়েছে তার সাইজের ভিত্তিতে আমরা বিস্তৃত তন্ত্রকে তিনটি ভাগে ভাগ করলাম: প্রকৃত দ্রবণ, কোলয়েড দ্রবণ এবং প্রলম্বন। এবার কিছু এক্সাম্পল দিন যাতে আর কি বুঝতে পারি। প্রকৃত দ্রবণের একটা এক্সাম্পল তোমরা নিশ্চয়ই জানো, যে জলের মধ্যে চিনি মেশালে, তাহলে জলের মধ্যে যখন চিনি মেশাবে তখন চিনির সাইজটা, চিনি যে সুক্রোজ কণাগুলোর সাইজটা 10⁻8 সেন্টিমিটার থেকেও কম হবে, যার কারণে আর কি এটাকে প্রকৃত দ্রবণ বলবো। এখন এই দ্রবণের বৈশিষ্ট্য হচ্ছে আর কি যে কোনো ঝিল্লিকে ক্রস করে, অর্থাৎ ধরো উদ্ভিজ এবং প্রাণীজ ঝিল্লিকে ক্রস করে বা পার্চমেন্ট পেপারকে ক্রস করে, ফিল্টার পেপারকে সহজেই ক্রস করে বেরিয়ে যেতে পারে। যেহেতু ছোট সাইজের হয়, এই জন্য সহজেই আর কি ওই যে পর্দাকে বেশ মানে ভেদ করে চলে যেতে পারে। এবং এর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে এটা তুমি যদি এই কণাগুলো দেখতে চাও, কণাগুলো তুমি ওই আলট্রা মাইক্রোস্কোপিক বা আণুবীক্ষণিক যন্ত্র, পরাণুবীক্ষণিক যন্ত্রের সাথে দেখতে চাও, তাহলে তো কিন্তু তুমি দেখতে পাবে না, কারণ এর সাইজ এতটাই ছোট হবে, এটা তুমি ওই আলট্রা মাইক্রোস্কোপের সাহায্যে এর কণাগুলোকে দেখতে পাবে না। তাহলে আলট্রা মাইক্রোস্কোপের কথা বলো, মাইক্রোস্কোপে কিন্তু একে দেখতে পাওয়া যায় না। ওকে, এবার নেক্সট যদি আমি কোলয়েডীয় দ্রবণের ক্ষেত্রে বলি, তার একটা খুব ভালো এক্সাম্পল যদি বলতে চাই, সেটা হচ্ছে যে যদি তুমি ফেরিক হাইড্রোক্সাইডের মধ্যে ফেরিক ক্লোরাইড মেশাও, তাহলে ঝাঁকালে একটা গাঢ় বাদামি বর্ণের দ্রবণ পাওয়া যায়। তাহলে তুমি ফেরিক হাইড্রোক্সাইডের মধ্যে যদি ফেরিক ক্লোরাইডের দ্রবণ দাও, মানে FeOH, তার মধ্যে তুমি ApCl3 কণা দিচ্ছ, তাহলে এই কণা দিলে যে দ্রবণ তৈরি হয় বাদামি বর্ণের, তাকে আমরা কি বলছি? কোলয়েডীয় দ্রবণ। এবং কোলয়েডীয় দ্রবণের ক্ষেত্রে কি বলছে না, এটা তোমার হচ্ছে নর্মাল ফিল্টার যন্ত্রের সাহায্যে, মানে নর্মাল ফিল্টার কাগজের সাহায্যে মধ্যে সহজেই যেতে পারে নর্মালগুলোতে। কিন্তু যাদের ক্ষেত্রে
মানে ফিল্টারের যে ফিল্টার পেপারের সাইজের মানে ফুটোর সাইজ যদি ছোট হয় তাহলে এটা ভেদ করে যেতে পারবে না আর কি। কোলয়েড দ্রবণের বৈশিষ্ট্য হচ্ছে এটাই। আর আরেকটা বিষয় কি না, কোলয়েড দ্রবণের ক্ষেত্রে এটাকে একদম খালি চোখে দেখা যায় না। তবে তবে তুমি যদি মাইক্রোস্কোপ ইউজ করো তাহলে সহজেই কণাগুলো দেখতে পাবে। মানে এমনটা নয় যে প্রকৃত দ্রবণের ক্ষেত্রে যেমন দেখতেই পাচ্ছিলে না, খালি চোখে তো দেখতে পাচ্ছিলেই না, এমনকি আলট্রা মাইক্রোস্কোপ যন্ত্রের সাহায্যে দেখতে পাচ্ছিল না, এখানে কিন্তু মাইক্রোস্কোপ যন্ত্রের সাহায্যে দেখতে পাবে খালি চোখে না দেখতে পেলেও। অন্যদিকে যদি প্রলম্বনের কথা বলি, প্রলম্বনের ক্ষেত্রে অলরেডি কি বলেছি না, এখানে সাইজটা অনেকটাই বড় হয়ে গেছে। আর সাইজ যেহেতু বড় হয়ে গেছে তাই তুমি এখানে যে কোনো ফিল্ডের কাগজকে একে ভেদ করতে পারবে না, কারণ সাইজ এতটাই হয়ে গেছে যে এটা কণাগুলোকে এখানে ক্রস করে যেতে পারবে না ফিল্ডের কাগজকে, পার্চমেন্ট কাগজ বা ফিল্ডের কাগজ যাই হোক না কেন। এক্সাম্পল কি, বেরিয়াম সালফেটের মিহি গুঁড়ো করে তুমি যদি জলের মধ্যে মেশাও তাহলে তোমার এই প্রলম্বন তৈরি হয়। মানে সেখানে কণাগুলোর সাইজ অনেকটাই বেশি হয়। বেরিয়াম সালফেট কণাগুলিকে তুমি চূর্ণ করে জলের মধ্যে মেশাচ্ছ, ঠিক আছে। দেখো এই যে তিনটে দ্রবণ করলাম, আশা করি তিনটে দ্রবণের পার্থক্য করতে পারবে। আমার তো বেশ কয়েকগুলো মানে কয়েকটা পার্থক্য দিয়েছি, এখানে আরও অনেক পার্থক্য রয়েছে। যেমন তোমার যদি বলি তড়িৎধর্মিতা, তড়িৎধর্মিতা বলছে যে এটা তড়িৎ সঞ্চালন বা তড়িৎ অভিস্রব, যেটা আমি পরে আলোচনা করব, এটা কোনো তড়িৎ ধর্ম দেখায় না। এইগুলো কিন্তু কোলের একটা বিশেষ ধর্ম রয়েছে, কিন্তু তড়িৎ ধর্ম দেখতে পাওয়া যায়, মানে তড়িৎ ধর্ম প্রদর্শন করতে পারে, মানে তড়িৎ সঞ্চালন, তড়িৎ অভিস্রবণ এই ধর্ম প্রদর্শন করতে পারে। চারটে ধর্ম রয়েছে, সেটা বিশদে পরে আলোচনা করা হবে। আর প্রলম্বনের ক্ষেত্রে কি বলছে না, এটাও কিন্তু কোনো তড়িৎ ধর্ম প্রদর্শন করে না। তাহলে তড়িৎ ধর্মতাটা এরকম ব্যাপার হলো। যদি আলোক ধর্ম দেখি, দেখো আলোক ধর্ম ব্যাপার একটা রয়েছে, তোমরা নিশ্চয়ই জানো যে যদি একটা দ্রবণের মধ্যে আলোর রশ্মি পাঠাই তাহলে কি হয়, রশ্মিগুলো কি অনেক সময় কি হয় না, অনেক সময় কণাগুলিকে ধাক্কা খেয়ে তার গতিপথের পরিবর্তন করে রশ্মি। মানে আলোর রশ্মি তো সরলরেখা বরাবর যায়, কিন্তু যদি কণার সাইজ বড় হয় তখন ধাক্কা খেয়ে কিন্তু তোমার আঁকা বাঁকা পথে যেতে পারে, ঠিক আছে, আঁকা বাঁকা পথে যেতে পারে। এই যে ঘটনাকে আমরা বলি টিন্ডাল এফেক্ট। এখন যেহেতু প্রকৃত দ্রবণের ক্ষেত্রে সাইজ এতটাই ছোট হয় যে সে ওই টিন্ডাল এফেক্ট প্রদর্শন করতে পারে না, অর্থাৎ কণাটা এতটাই ছোট হয় যে কণাগুলি আলোকে বিচ্ছুরিত বা ডিফ্র্যাকশন করতে পারে না। ডিফ্র্যাকশন মানে কি, কণা ধাক্কা খেয়ে আলো তার গতিপথ পরিবর্তন করছে, এরকম ঘটনা কিন্তু প্রদর্শন করে না, অর্থাৎ টিন্ডাল এফেক্ট প্রদর্শন করে না কি না প্রকৃত দ্রবণ। কিন্তু যদি বলি আমরা এর ক্ষেত্রে, মানে যদি পোলারীয় দ্রবণের ক্ষেত্রে সাইজ একটু বেড়ে গেছে, সে কারণে আর কি সে টিন্ডাল এফেক্ট প্রদর্শন করতে পারে। অর্থাৎ এই যে গতিপথের, মানে যখন তুমি আলোর রশ্মি পাঠাবে ওই দ্রবণের মধ্যে, অর্থাৎ এই বিস্তৃত তন্ত্রের মধ্যে, তখন কণাগুলির মধ্যে ধাক্কা খেয়ে এরম টিন্ডাল এফেক্ট প্রদর্শন করবে। এখন প্রলম্বনের ক্ষেত্রে সাইজ বৃদ্ধি পেলেও দেখা যায় তোমার দ্রবণটা যেহেতু অস্বচ্ছ, অ্যাকচুয়ালি কি প্রলম্বনের ক্ষেত্রে তো কণাগুলো অনেক বড় বড় সাইজের হয় এবং দ্রবণটা অস্বচ্ছ হয়ে যায়, সেই কারণে তুমি আলো রশ্মি পাঠালেও তার গতিপথই বুঝতে পারবে না, অর্থাৎ টিন্ডাল এফেক্ট প্রদর্শনই করে না, ঠিক আছে। কণার সাইজ যত বাড়বে তত দ্রবণটা অস্বচ্ছ হবে। যেমন তুমি যদি বলি চিনি জলের দ্রবণ, সেটা নিশ্চয়ই স্বচ্ছ হয়, প্রকৃত দ্রবণ হওয়ার কারণেই স্বচ্ছ হচ্ছে। কিন্তু যদি কণার সাইজ বাড়িয়ে দাও তাহলে দেখবে সেটা দ্রবণটা আস্তে আস্তে অস্বচ্ছ হয়ে যাবে, ঠিক আছে। ওই জন্যই দেখা গেছে তোমার প্রকৃত দ্রবণটা কি হয়, স্বচ্ছ হয় এবং সমসত্ব হয়। কিন্তু তোমার এই যে কোলয়েডীয় দ্রবণ কি হয় না, এটা তোমার প্রকৃত দ্রবণ স্বচ্ছ আছে, কিন্তু তোমার কোলয়েডীয় দ্রবণ বলছে অস্বচ্ছ হয় এবং অসমসত্ব হয়, মানে মিক্সচারটা ঠিকঠাক থাকে না, কিন্তু এটা সমসত্ব হয়, মানে প্রকৃত দ্রবণ। আর যদি আমি এর ক্ষেত্রে বলি, প্রলম্বনের ক্ষেত্রে দেখা গেছে যে এটাও তোমার নিশ্চয়ই বুঝতে পারছো অস্বচ্ছ হবে এবং অসমসত্ব হবে। তা ঠিক আছে,
এই বৈশিষ্ট্যগুলো আশা করা যায় যে এই বৈশিষ্ট্যগুলোর ক্ষেত্রে এবং পার্থক্যের ক্ষেত্রে এই পয়েন্টগুলো খুব ভাইটাল রয়েছে। ঠিক আছে। আর আরেকটা বিষয় কি, ব্রাউনীয় গতি প্রদর্শন করার ব্যাপার আছে। ব্রাউনীয় গতি কি? ব্রাউনীয় গতি হচ্ছে কোনো দ্রবণের মধ্যে কোনো ছোট ছোট কণাকে ফেলে দিলে দেখা যায় যে সেই কণাটা অটোমেটিক্যালি ঘুরতে থাকছে। মানে কোনো একটা দ্রবণের মধ্যে তুমি যদি আর কি ছোট কণা ফেলে দাও, ধরো পরাগ রেণু দিলে, সেই পরাগ রেণুটা দেখা যায় তোমার সে বিভিন্ন মানে জিগজ্যাগ ওয়েতে, অর্থাৎ বিভিন্ন রকম অবিন্যস্তভাবে ছোটাছুটি করতে থাকছে। এই যে গতি, এই গতিকে আমরা ব্রাউনীয় গতি বলতে পারি। এখন এই প্রকৃত দ্রবণের ক্ষেত্রে এই ব্রাউনীয় গতি যেটাকে বলছে, বিজ্ঞানী ব্রাউনের নাম অনুসারে এটা হয়েছে ব্রাউনীয় গতি। এই ব্রাউনীয় গতি আর কি, ব্রাউনীয় গতি এখানে প্রদর্শিত হয় না, প্রকৃত দ্রবণের ক্ষেত্রে হয় না। যদি বলি পোলারের ক্ষেত্রে তার ক্ষেত্রে হয়। আর যদি আমি বলি প্রলম্বনের ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে হয়, কোনো কোনো ক্ষেত্রে হয় না। মানে রাইট প্লাস দুটোই হতে পারে, মানে উদাহরণের উপর ডিপেন্ড করছে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে ব্রাউনীয় গতি হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে হচ্ছে না। এই অধ্যায়ে পার্টিকুলারলি কোলয়েডীয় অবস্থাটাকে নিয়ে আলোচনা করব। প্রকৃত দ্রবণ ও প্রলম্বন নিয়ে আলোচনা করব না, পার্টিকুলারলি আমরা কোলয়েডীয় অবস্থা এবং কোলয়েডকে নিয়ে আলোচনা করব এখানে। যেখানে কি না ওই কণাগুলোর সাইজটা কি হয় না, কণাগুলোর সাইজ 10⁻⁵ থেকে 10⁻⁷ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট হয়ে থাকে। তাহলে কোলয়েড কাকে বলবো? যখন কোনো একটা দ্রবণে একটি পদার্থ অন্য একটি পদার্থের মধ্যে 10⁻⁷ থেকে 10⁻⁵ সেন্টিমিটার ব্যাসার্ধে অবস্থান করে যে অস্বচ্ছ এবং অসমসত্ব দ্রবণ তৈরি করে, তাকেই আমরা কি বলবো? কোলয়েড বলবো। এখন এই যে তোমার একটা কণার মধ্যে, একটা পদার্থের মধ্যে অন্য একটি পদার্থ যে এরম সাইজের ব্যাসার্ধের বিশিষ্ট হয়ে যে অবস্থান করে যে দ্রবণ তৈরি করছে, এই দ্রবণ অবস্থান করছে, এই অবস্থাটাকেই বলছি আমরা কোলয়েডীয় অবস্থা। মানে ওই যে পার্টিকুলার কণাগুলোর কোলয়েডীয় অবস্থা বলছি, যেই কণাগুলো কিনা অন্য একটি পদার্থের মধ্যে 10⁻⁷ থেকে 10⁻⁵ সেন্টিমিটারে ব্যাসার্ধ নিয়ে অবস্থান করছে, তাকে আমরা কোলয়েডীয় অবস্থাটা বলে থাকছি। এবার বলছি এই কোলয়েডের বিভিন্ন দশা রয়েছে। পার্টিকুলারলি আমরা বলতে চাই কি, দ্রাব্য এবং দ্রাবকের কথা বলতে চাইছি। যে একটা পদার্থ যখন অপর একটি পদার্থের মধ্যে 10⁻⁵ থেকে 10⁻⁷ সেন্টিমিটার ব্যাসার্ধে অবস্থান করবে, তখন সেই কণাটাকে বলবো আমরা কি না বিস্তৃত দশা। অর্থাৎ ধরো আমি যদি বলি একটা দ্রবণ রয়েছে, সে কোলয়েডীয় দ্রবণ, সেই কোলয়েডীয় দ্রবণে যে ছোট ছোট কণাগুলো অবস্থান করছে, এই কণাগুলিকে আমরা বলছি বিস্তৃত দশা। আর যার মধ্যে, অর্থাৎ যেই পদার্থের মধ্যে এই কণাগুলো ভাসছে, সেই পদার্থটাকে আমরা বলছি বিস্তার মাধ্যম। অর্থাৎ যেই মাধ্যমে সে ওই বিস্তৃত দশাটা বিস্তার লাভ করছে, তাকে আমরা কি বলি? বিস্তার মাধ্যম বলছি। ওকে, তাহলে এখানে কোলয়েডের দুটো অবস্থা দেখা গেল, বিস্তৃত দশা, বিস্তার মাধ্যম। বিস্তৃত দশাটা মানে কোনটা না, ওই 10⁻⁵ থেকে 10⁻⁷ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কণাগুলিকে, আর যার মধ্যে ভাসছে তাকে আমরা বিস্তার মাধ্যম বলছি। এবারে কোলয়েডের শ্রেণীবিন্যাস করব আমরা। এই যে বিস্তৃত দশা এবং বিস্তার মাধ্যম পড়লাম, এদের দশাগুলো বিভিন্ন হতে পারে। অর্থাৎ তারা কঠিন, দুজনেই তরল, দুজনেই গ্যাসীয়, বা কঠিন তরল, কঠিন গ্যাসীয়, কঠিন মানে গ্যাসীয় এরকম করে করে বিভিন্ন কম্বিনেশন হতে পারে। অবস্থাটা মানে ভৌত অবস্থাটা বিভিন্ন হতে পারে। তাহলে ভৌত অবস্থার উপর বেস করে ভৌত অবস্থা, অর্থাৎ মানে বিস্তৃত দশা এবং বিস্তার মাধ্যম যারা রয়েছে, বিস্তার মাধ্যম আর বিস্তৃত দশা যেটা রয়েছে, বিস্তৃত দশা, একে আমরা, এই দুটোকে আমরা মোটামুটি মানে চেঞ্জ করে করে আমরা মোট 8টা কম্বিনেশন পাই। মানে 8 রকম এরকম দ্রবণ পাই, কোলয়েড দ্রবণ পাই, যে দ্রবণে ভাগ করতে পারি কোলয়েডকে। প্রথম যেটা আসছে কঠিন, অর্থাৎ বিস্তৃত দশা যেটা সেটা কঠিন, আর বিস্তার মাধ্যমটাও কঠিন। মানে কঠিন কণার একটা কঠিন দ্রবণের মধ্যে, মানে কঠিন পদার্থের মধ্যে অবস্থান করছে। একে আমরা এই যে পার্টিকুলারকে নাম দেওয়া হয় যেটা, সেটা হচ্ছে কঠিন সল, সল, কঠিন সল। এর এক্সাম্পল কি দেখবে তোমরা, যখন সংকর ধাতু তৈরি করো
বা রুবি কাঁচ তৈরি করো, তাহলে রুবি কাঁচ, সংকর ধাতু, এখানে কি হয় না একটা কণা মানে একটা কণা কঠিন, সেই কঠিন বিস্তৃত দশাটা কঠিন বিস্তার মাধ্যমে অবস্থান করছে। সেকেন্ড যদি বলি সেটা কি, সেকেন্ড হচ্ছে তোমার কি, সেকেন্ড বলছে যদি সেটা হচ্ছে কঠিন এবং তরল, অর্থাৎ বিস্তৃত দশা কঠিন এবং বিস্তার মাধ্যম হচ্ছে তরল, মানে কঠিন কণাগুলি তরল বিস্তার মাধ্যমে অবস্থান করছে 10⁻⁵ থেকে 10⁻7 সেন্টিমিটার ব্যাসার্ধে। একে আমরা কি পার্টিকুলারলি সল বলে থাকবো। এবং এর এক্সাম্পল যদি বলি সেটা হচ্ছে রং, মানে যে কোনো রঙের ক্ষেত্রে দেখা যায় যে ওই কঠিন কণা তরলের মধ্যে অর্থাৎ তরল বিস্তার মাধ্যমের মধ্যে কোলয়েডীয় অবস্থায় অবস্থান করছে। বা তুমি যদি বলো যে সালফার সল রয়েছে, গোল্ড সল রয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট, গোল্ড সল, সেটা নিয়ে পরে বিস্তারিত আলোচনা করা হবে, গোল্ড সল। নেক্সট যে এক্সাম্পলটা বলছে সেটা হচ্ছে কঠিন এবং গ্যাসীয়, অর্থাৎ বিস্তৃত দশা কঠিন এবং বিস্তার মাধ্যম গ্যাসীয়। এটাকে বলছি আমরা কঠিন এরোসল। এর এক্সাম্পল হচ্ছে যে ধোঁয়া। ধোঁয়া কি অ্যাকচুয়ালি অনেক কঠিন ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কণা, সেটা গ্যাসের মধ্যে অবস্থান করছে। তাহলে কঠিন কণাগুলো যেহেতু গ্যাসীয় বিস্তার মাধ্যমে অবস্থান করছে, তাই একে আমরা কি বলতে পারি, এটা ধোঁয়া, এটা একটা এক্সাম্পল। এরপরে বলছে যে কঠিন তরল, মানে সে তরল, কঠিন তরল তো পড়েছি অলরেডি, এবার তরল কঠিনে আসছি আমরা, উল্টোটা, অর্থাৎ তরল কণাগুলো কঠিন বিস্তার মাধ্যমে অবস্থান করছে, একে বলছি আমরা জেল। জেল, মুরগি জায়গা লজেল। এর এক্সাম্পল যদি বলি জেলি, পনির, এগুলো হচ্ছে এক্সাম্পল, যেখানে কিনা তরল কণাগুলি মানে তরলের ফোঁটা ফোঁটা ড্রপগুলো আর কি, সেটা কঠিনের মধ্যে অর্থাৎ কঠিন বিস্তার মাধ্যমে অবস্থান করছে। এরপরে কিছু এক্সাম্পল বলছে, ধরো তরল তরল, মানে দুটোই তরল, একটা তরল তার পরিমাণটা কম, সে কিনা একটা বেশি পরিমাণ তরলের মধ্যে ফোঁটা ফোঁটা আকারে অবস্থান করছে, একে বলছি তরল তরল। এটা হচ্ছে ইমালশন, এটা খুব ইম্পর্টেন্ট, ইমালশন। এবং এক্সাম্পল কি, এক্সাম্পল হচ্ছে তোমার যে দুধ, জলে তেল, বা তোমার শ্যাম্পু, এইগুলো হচ্ছে তোমার তরল তরল দিয়ে তৈরি ইমালশন জাতীয় কোলয়েডীয় দ্রবণ, ঠিক আছে। এবার আসছি তোমার তরল গ্যাসীয়, অর্থাৎ তরল হচ্ছে তোমার বিস্তৃত দশা আর বিস্তার মাধ্যম হচ্ছে গ্যাসীয়। দেখো একটু আগেই পড়েছিলাম যে কঠিন বিস্তৃত দশা এবং গ্যাসীয় বিস্তার মাধ্যম হলে কঠিন এরোসল, আর তরল বিস্তৃত দশা এবং গ্যাসীয় বিস্তার মাধ্যম হলে তাকে বলবো আমরা তরল এরোসল, তরল এরোসল। এর এক্সাম্পল নিশ্চয়ই তোমরা জানো যে কুয়াশা, মেঘ, মেঘ যদি বলি, কুয়াশা, এগুলো হচ্ছে তোমার এক্সাম্পল। অর্থাৎ এখানে কি হয় না গ্যাসীয়, ওই তরল কণাগুলো গ্যাসের মধ্যে অবস্থান করছে, ওকে। আর যদি বলা হয় এখানে যে গ্যাসীয় তরল যদি বলা হয়, তার এক্সাম্পল হচ্ছে ফোম, অর্থাৎ গ্যাসটা যদি তরলের মধ্যে অবস্থান করছে, অনেক সময় হয় যে অক্সিজেন কি থাকে না, কার্বন ডাইঅক্সাইড, এগুলো জলের মধ্যে দ্রবীভূত অবস্থায় থাকে, তখন তাকে বলছি আমরা কি না ফোম বলছি, ফোম। এক্সাম্পল তো একটু আগেই বললাম। আরও এক্সাম্পল রয়েছে কি, ধরো যদি বলি আমরা যে সোডা ওয়াটার, যেটা কার্বন ডাইঅক্সাইড তরলের মধ্যে থাকে, সোডা ওয়াটার, সোডা ওয়াটার। তারপরে তোমার যদি বলা হয় সাবানের ফেনা, এগুলোর মধ্যে পড়ে। আর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে যে কঠিন, কঠিনের মধ্যে কি হবে না, কঠিনের মধ্যে যদি গ্যাসীয়টা থাকে তখন তাকে বলবো আমরা কঠিন ফোম, কঠিন ফোম বলবো। এক্সাম্পল কি, এক্সাম্পল তোমরা জানো ঝামা পাথর, ঝামা পাথর, ঝামা পাথরের মধ্যে কি রয়েছে, কঠিনের মধ্যে গ্যাস রয়েছে ভেতরে, এক্সাম্পল।
এবার আমরা পার্টিকুলারলি কতগুলো কোলয়েডীয় দ্রবণ নিয়ে আলোচনা করব। প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে তোমার সল। সলটা অ্যাকচুয়ালি কি, সলটা আমি অলরেডি বলেছি যে তোমার যদি আর কি কঠিন বিস্তৃত দশা তরল বিস্তার মাধ্যমে অবস্থান করে তখন তাকে সল বলেছিলাম, তাই তো। তাহলে সলটা অ্যাকচুয়ালি কি, তরল রয়েছে, তরলের মধ্যে কঠিন কণাগুলো ভাসছে, একে আমরা পার্টিকুলারলি সল বলেছিলাম। এবং এক্সাম্পল ছিল বলেছিলাম তোমাকে রং, গোল্ড সল, এগুলো বলেছিলাম, মানে গোল্ড কণাগুলো ভাসবে এর মধ্যে, তরলের মধ্যে, সল পার্টিকুলারলি বলেছি। এবার এরোসল তো একটু আগেই বললাম যে এরোসল মানে তাহলে এখানে কি, এখানে বিস্তৃত দশা কি হলো, বিস্তৃত দশা হলো তোমার এখানে কঠিন, কঠিন হচ্ছে বিস্তৃত দশা, এবং বিস্তার মাধ্যম হচ্ছে কি না, বিস্তার মাধ্যম হচ্ছে তোমার তরল। যদি পার্টিকুলারলি এরোসলের ক্ষেত্রে বলি, সেখানে কমন বিষয় হচ্ছে, যে কোনো এরোসলের ক্ষেত্রে কমন বিষয় হচ্ছে যে এখানে বিস্তার মাধ্যমটা কিন্তু তোমার, বিস্তার মাধ্যমটা গ্যাসীয় হবে। এবার যদি বিস্তৃত দশাটা চেঞ্জ হয়, বিস্তৃত দশার মনে করো যদি বিস্তৃত দশার কথা বলি, বিস্তৃত দশা সেটা যদি কঠিন হয়, কঠিন যদি আমরা বিস্তৃত দশাটা হয়ে থাকে তখন তাকে বলেছিলাম আমরা কি না, কঠিন এরোসল বলবো। আর যদি তরল হয় তখন তরল এরোসল বলবো। এটা হলে কঠিন এরোসল, এটা হলে তরল এরোসল হবে, অলরেডি বলে দিয়েছি। আর ইমালশন মানে বলেছিলাম কি, দুটোই যখন তরল হয়, দুটোই তরল মানে কি, বিস্তৃত দশা এবং বিস্তার মাধ্যম দুজনেই যদি তরল হয়, এটাও তরল, একটা তরল, এটাও এক প্রকারের তরল, তখন তাকে বলবো আমরা, দুটোই লিকুইড আছে, তখন তাকে আমরা বলবো কি না, ইমালশন বলবো। এই ইমালশনকে আমরা আর কি দুভাগে ভাগ করতে পারি, জলে তেল এবং তেলে জল জাতীয় ইমালশন, সেটা আমি পরে আলোচনা করব। এবার যদি আসছি ফোমের ক্ষেত্রে, ফোম তো অলরেডি বললাম তোমাদের যে ফোম বিস্তার মাধ্যম যদি কঠিন হয় এবং বিস্তৃত দশা যদি গ্যাসীয় হয়, তাহলে তার ক্ষেত্রে আমরা কি আসছে, কঠিন ফোম। আর যদি আর কি বিস্তার মাধ্যম তরল হয় এবং বিস্তৃত দশা, এখানে বিস্তৃত দশাটা কিন্তু কমন রয়েছে, বিস্তৃত দশা যদি গ্যাস হয় তখন বলবো শুধুমাত্র ফোম। ওকে, এবার বলছে যে আমরা তো একটা প্রকারে ভাগ করলাম যে কোলয়েড দ্রবণকে, আমরা এবারে কোলয়েড দ্রবণকে ভাগ করব ওই বিস্তৃত দশা এবং বিস্তার মাধ্যমে একে অপরের আকর্ষণের উপর বেসিসে, অর্থাৎ ওই বিস্তৃত দশাটা বিস্তার মাধ্যমের উপর কতটা আসক্ত তার উপর ভিত্তি করে আমরা কোলয়েড দ্রবণকে দুটো ভাগে ভাগ করব। একটা হচ্ছে দ্রাবক আকর্ষী কোলয়েড, একটা হচ্ছে দ্রাবক বিকর্ষী কোলয়েড। যে সমস্ত কোলয়েডে দেখা যাবে যে ধরো যদি বলি বিস্তৃত দশা আছে আর বিস্তার মাধ্যম রয়েছে, এই দুজনের মধ্যে যদি আকর্ষণ বল বেশি থাকে, মানে বিস্তার মাধ্যমের প্রতি যদি বিস্তৃত দশার ভালো আসক্তি থাকে, তখন তাকে বলবো আমরা দ্রাবক আকর্ষী কোলয়েড। যদি উল্টোটা হয়, যদি বিকর্ষণ হয়, মানে আসক্তি না থাকে বিস্তৃত দশার কার উপরে, বিস্তার মাধ্যমের উপরে, তখন তাকে বলবো আমরা দ্রাবক বিকর্ষী কোলয়েড বলবো। ওকে, কিছু এক্সাম্পল যদি বলা হয় দ্রাবক আকর্ষী কোলয়েডের ক্ষেত্রে, সেই এক্সাম্পল হচ্ছে গাম মানে আঠা আর কি, তারপর স্টার্চ, তারপরে জিলেটিন, যদি বলি জিলেটিন, এইগুলো হচ্ছে তোমার এক্সাম্পল। আর যদি আমরা বলি দ্রাবক বিকর্ষীর ক্ষেত্রে, তার কিছু এক্সাম্পল যদি বলা হয়, সেটা হচ্ছে তোমার যে গোল্ড সল, সিলভার সল। তাহলে গোল্ড সল যেটা আমি নাম বলেছিলাম, গোল্ড সল, সিলভার সল, এইগুলো হচ্ছে তোমার এক্সাম্পল, দ্রাবক বিকর্ষী কোলয়েডের এক্সাম্পলের মধ্যে পড়ছে।